এক বছর আগে আমার কাছে একটা ফোন আসে। আমার নাম বিভক্ত বিশ্বাস, না শুনেছিস? বর্ধমান মেডিকেল কলেজে থ্রেড কালচার মারাত্মকভাবে ছিল। ঠিকঠাক জায়গায় পোস্টিং হয়নি, ভালো জায়গায় পোস্টিং চাও তো টাকা দাও। তোর নাম এটা তো, তোকে আর পরীক্ষা দিতে হবে না, তুই উঠে চল, বেরিয়ে যা। ভাই তোরা যদি টিএমসিটা করিস, এখানে যদি আমাদের কাজ করতে সুযোগ দিস, তাহলে কিন্তু আমি স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি, পাস করিয়ে দেবো। নমস্কার, আমার নাম সৌমিত্র এবং আপনারা দেখছেন বাতালা বাজান। ওয়েলকাম টু মানুষ কি ভাবছে। আজকে 14ই সেপ্টেম্বর এবং বিগত কয়েকদিন ধরে আমাদের জুনিয়র ডক্টররা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। আমরা জানি তাদের 5 দফা দাবি রয়েছে, যার মধ্যে রয়েছে অভয়ার জন্য যেমন বিচার, তেমন রয়েছে সিপি বিনীত গোয়েলের অপসারণ, সন্দীপ ঘোষের সাসপেনশন, সিকিউরিটি, এবং 5 নাম্বার যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে থ্রেড কালচারের অপসারণ। কি এই থ্রেড কালচার? কিভাবে যারা ডাক্তারি পড়তে আসছেন পড়ুয়ারা, তারা থ্রেড কালচারের সম্মুখীন হয়, কিভাবে সে এই কারাপ্ট সিস্টেমের পার্ট তাকে করে দিতে হয়, তাকে বাধ্য করা হয়, থ্রেট কিভাবে দেওয়া হয়, কি কি অ্যাকশন নেওয়া হয়, তার সমস্ত উত্তর জানার চেষ্টা করেছি আমরা এই ভিডিওতে। তো চলুন দেখা যাক যে অবস্থানরত ডক্টররা কি বলছেন এই মেডিকেল কলেজের থ্রেড কালচার নিয়ে। এই থ্রেড কালচার যেটার ব্যাপারে আমরা শুনছি, যেটার অপসারণের দাবি আপনারা করছেন, সেই থ্রেড কালচার কাজ কিভাবে করে? থ্রেড কালচারের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হবে উত্তরবঙ্গ লবি বা নর্থ বেঙ্গল লবির কথা, যেটা একটা শাসক দলের ঘনিষ্ঠ লবি, যারা প্যারালালি স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে চালাচ্ছে। এটা একদম উপর থেকে নিচ অব্দি আছে আর কি। উপরে কয়েকজন আছেন যেনার হাতে পাওয়ার আছে, ওনারা কলেজের কয়েকজন স্টুডেন্ট বা প্রফেসরকে দিয়ে এই জিনিসটা চালান নর্মালি। সন্দীপ ঘোষ ছিলেন এই আমাদের যে প্রাক্তন প্রিন্সিপাল ছিল, এই লবিরই একটা বলতে পারো মেজো কর্তা বা ছোট কর্তা। কোভিডের পর একটা অংশ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে শুরু করেছিল যে ডাক্তার বা জুনিয়র ডাক্তার যারা হচ্ছে কোথাও কিছু একটা কথা বলার চেষ্টা করছিল, তাদেরকে হচ্ছে ফেল করে দেওয়ার একটা ভয়, তাদেরকে ইন্টার্নদেরকে রেজিস্ট্রেশন না দেওয়ার একটা ভয়। যে ছেলেমেয়েরা যোগ্য নয় তারা তো ফেল করবে, এবং যারা যোগ্য তারা তো পাস করবে। যারা পাস করবে এবং ভালো নাম্বার পাবে তাদেরকে ফেল করিয়ে দেওয়া, এবং যারা ফেল করবে তাদেরকে পাস করিয়ে দেওয়া, এটা তো পুরো একটা সিস্টেমকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। ডাক্তারিতে তো আমি আজকে পাস করলে কালকে গিয়ে পেশেন্ট দেখবো, আমি যদি পাস করার যোগ্যতা না থাকে তাহলে তো এটা একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এরকমও নিদর্শন আছে যেখানে আরজি করের ছেলেদের আগের কোনো একটা মুভমেন্টের থাকার কারণে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি এবং তাকে রীতিমতো কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন নিতে হয়েছে। পরিষ্কার এরকম থ্রেট দেওয়া হয়েছে যে তোকে পরের এক্সামে ফেল করিয়ে দেওয়া হবে, স্যাররাও বাঁচাতে পারবে না। পাস ফেল শুধু না, মানে রাস্তায় গেলে হাড়গোড় ভেঙে দেবো এই অবধিও আছে। সেটা তাদের মানে ওই টিএমসি না করলে বা ওই ওদের সাথে না থাকলে বা ওদের কোনো কাজকর্মে কোনো আপত্তি, কোনো রকম আপত্তি জানালে বা কোনো হসপিটাল রিলেটেড কোনো ইস্যুতে যে এটা ঠিকভাবে চলছে না, পেশেন্টদের ঠিক কোনো অসুবিধে বা সেটা নিয়ে কোনো কথা তুললেই এই মানে এইটার সাফারিং আসে আমাদের ওপরে। এমন হয়েছে যে মেন হোস্টেলে কিছু আমার জুনিয়র ভাই বোন বা বন্ধুর 3 তলা থেকে জামা কাপড় বই খাতা এরমভাবে ফেলে দেওয়া হয়েছে, বলেছে তোকে মেন হোস্টেলে ঢুকতে দেওয়া হবে না। মানিকতলা হোস্টেলে রাত 1:30টার সময় করাত নিয়ে শাসক দলের এই অনুগত সন্দীপ নেক্সাসের লোকজন হানা দিয়েছে। তো এরা সবাইকেই চাইতো যা তাদের যে নিজস্ব যে গোষ্ঠী আছে সেখানে সবাই আসুক, নয়তো তাদের চুপ হয়ে থাকতে হবে, তাদের কথা মতো সব কাজ করতে হবে। সেটা কলেজের লোকজন জানতো, কিছু ইউজি স্টুডেন্টস জানতো, ইন্টার্নরা জানতো, কিন্তু তারা বের করে আসতে পারেনি ব্যাপারটা, যে কিছুটা থ্রেট খেয়ে কেউ কিছুটা প্রলোভন করে। এর মধ্যে অবশ্যই এর মধ্যে মানে ডাক্তারি মানে মেডিকেল কলেজে এর মধ্যে ডাক্তারি স্টুডেন্টদের, ইন্টার্নদের, সিনিয়র ডাক্তারদের একটা অংশ এই থ্রেট কালচারকে মানে শক্ত করেছে, এই থ্রেট কালচারের লালন পালন করেছে, এই থ্রেট কালচার ধারক বাহকও তারা। এবার এমন একটা কঠিন বিষয় এটা যে আমাদের পক্ষে নিজে পড়াশোনা করে পাশ করা, জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করার পরে এই প্রত্যেকটা বছর পাশ করার পরে রেজিস্ট্রেশন নিয়ে ডাক্তারি করা, এটা এত পরিশ্রমের যে কেউই চায় না যে আমি কেন আগ বাড়িয়ে ওই ঘরের খেয়ে মোষ তাড়াতে গিয়ে আমার রেজিস্ট্রেশনটা আটকাবো। তো বেসিক্যালি সেই দুর্বলতাকে ফায়দা করে এরা এই দুর্বৃত্তরা এই নিজেদের কুকাজ চালিয়ে যায়। আমরা প্রথম থেকে আরজি করের ঘটনার পর থেকে একটা কথাই বলেছি যে কর্মক্ষেত্রে আমাদের সেফটি দরকার।
এরপর সেই সেফটির প্রশ্নে প্রথমত মানুষের মাথায় যেগুলো স্বাভাবিকভাবে উঠে আসবে সেগুলো হচ্ছে সিকিউরিটি অফিসিয়ালস বা পুলিশ বা সিসিটিভি, এগুলো কিন্তু লেসার পার্ট অফ দ্য ইভিল। মেইন যে আমাদের সেফটিটা দরকার সেটা হচ্ছে থ্রেট কালচারের এগেনস্টে। আমি তো বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসছি, এবার বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট কালচার মারাত্মকভাবে ছিল। অভিজ্ঞ দে হচ্ছে আমাদের ওখানে রেডিও ডায়াগনোসিস বিভাগে আরএমও ছিলেন দীর্ঘদিন, তো সেই ক্ষেত্রে ওখানে থ্রেট কালচারটাতে কিন্তু অনেক দিন ধরেই আছে। আর এবং মানে ওখানে অন্যান্য হাসপাতাল বা মেডিকেল কলেজের তুলনায় থ্রেট কালচারটা মারাত্মকভাবে অ্যাক্টিভ। তো আমরা সবাই মানে আমাদের ধরুন ফ্যাকাল্টি থেকে একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সবাই কিন্তু থ্রেট কালচারের ভিকটিম। প্রত্যেকটা মেডিকেল কলেজেই এটা চলছে। হ্যাঁ, কিছু মেডিকেল কলেজে কম, হয়তো কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া বা এরকম কয়েকটা জায়গাতে একটু কম, কিন্তু বাকি প্রত্যেকটা জায়গাতেই এটা আছে। একটা জিনিস বলা চলে যে হচ্ছে আরজি করে খুন হয়েছে, কিন্তু তাছাড়া যেসব দুর্নীতির ছবি আমরা আরজি করে এই প্রেক্ষাপটে দেখতে পেয়েছি তার সব কিছুই একমাত্র খুনটা ছাড়া কিন্তু বর্ধমানে ছিল। এই যে আরজি করে আজকে যে ঘটনাটা ঘটেছে তার পেছনে একটা এই থ্রেট কালচার এবং এই সিন্ডিকেটের কথা বারবার উঠে আসছে। আরজি করের ঘটনা কোনো একক খুন ধর্ষণের ঘটনা নয়, সেটা একটা বড় ঘটনার একটা বড় মানে নেক্সাসের একটা আলটিমেট কালমিনেশন, একটা শেষ বিন্দু হচ্ছে এটা মানে বেরিয়েছে বলে আজকে এত বড় জিনিসটা বাইরে আসছে। আরজি কর, সাগর দত্ত, মালদা, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল সমস্ত কলেজে এই একই পরিমাণে ভয়ের বাতাবরণ। আমাদের কলেজে 2-3 জন প্রফেসর একটা পোস্টে ছিলেন, গার্লস হোস্টেলে উনি সুপার ছিলেন। উনি গার্লস হোস্টেলের জিএসকে ডেকে বলে যে ওই গার্লস হোস্টেলের জিএস যেহেতু গার্লস হোস্টেলের প্রবলেম আছে সেটার জন্য কিছু কথা বলছিল প্রিন্সিপালের সাথে, তো ওকে ডেকে বলে যদি তুই এভাবে বলতে থাকিস এই জিনিসগুলো তাহলে তুই কোনোদিন কলেজে ভালো মতো থাকতে পারবি না, বরং তুই আমাদের সাথে আয়, আমাদের পার্টি কর, আমাদের পার্টি করলে তুই সব সুবিধে পাবি, ইনফ্যাক্ট তুই একটা সিঙ্গেল রুম পেয়ে যাবি, তুই আমাদের বিরুদ্ধে বললে তোর কলেজ লাইফটা ভালো কাটবে না। তার বাবা একজন সরকারি কর্মচারী, তার বাবাকে ফোন করে থ্রেট দেওয়া হয় যে আপনার মেয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমাদের বিরুদ্ধে যদি কথা বলে এইভাবে তাহলে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এই যারা ধরুন অভিজ্ঞদের স্নেহধন্য ছাত্রছাত্রী তারা ওখানে মেয়েদের ইভেন এরকমও অভিযোগ আসছে যেখানে ওরা মেয়েদেরকে মানে শ্লীলতাহানি করেছে বা মোলেস্টেশন, মানে এইরকম ধরনের গুরুতর অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া ওই যে গেস্ট রুমের ব্যবহার, সেখানে নাকি ওই ছাত্রছাত্রীদের আলাদা আলাদা রুম করা ছিল, মানে এর জন্য এই রুমটা, ওর জন্য ওই রুমটা। ধরুন একজন স্টুডেন্ট যে ফার্স্ট ইয়ারের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, সে সদ্য কলেজে আসছে, তার সাথে কিরকম ব্যবহার করা হয় যাতে সে এদেরকে ভয় পেতে শুরু করে, এই যে থ্রেট কালচার যারা আপহোল্ড করে রয়েছে? বেসিক্যালি থ্রেট কালচারটা স্টার্ট হয় মানে যখন বাচ্চারা ঢোকে তখন থেকেই দেখে যে এই 4-5 জন আছে, এই 4-5 জন কলেজের দাদা, এরা কিছু বললে এদেরকে আমরা না বলতে পারি না, তো ওই ভয়ে ওরা থাকে স্টার্টিংয়ে। আমরা যখন প্রথম ঢুকি তখন বলা হয় যে তুমি এই পার্টি না করলে তোমাকে হস্টেল পাবে না, তুমি এই পার্টি করলে তুমি হস্টেল পাবে। পরীক্ষার আগে দেখুন আমাদের যে পরীক্ষাগুলো হয় খুবই চাপের হয়, খুবই মানসিক একটা প্রেশার যায়, তো সেই সময় বলা হয় তুমি এই পার্টি করে নাও, তুমি অনেক ভালো মার্কস পাবে। শুধু পাস করিয়ে দেওয়াই না, অনার্স পাইয়ে দেওয়া। যারা বিভিন্ন অর্গ্যানের নামও ঠিকঠাক বলতে পারে না তাদের গোল্ড মেডেল অনার্স দিয়ে দেওয়া 3-4টে সাবজেক্টে। এরকমও হয়েছে কোনো কলেজে যে কয়েকজন সিনিয়র ঢুকে এসে এক্সাম হলে বলেছে তোর নাম এটা তো, তোকে আর পরীক্ষা দিতে হবে না, তুই উঠে চল, বেরিয়ে যা। মানে বিরূপাক্ষ এরকম মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টের ভেতরে দাঁড়িয়ে নাকি বলেছেন যে 50 জন ছেলে যারা একটা সেমিস্টারে জাস্ট ফেল করেছিল, সেটা খুব একটা ইম্প্যাক্টফুল নয়। তো সেই 50 জনকে, ভাই তোরা যদি টিএমসিটা করিস, এখানে যদি আমাদের কাজ করতে সুযোগ দিস, তাহলে কিন্তু আমি স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি, পাস করিয়ে দেবো। 1 বছর আগে আমার কাছে একটা ফোন আসে, আমার নাম দুর্ভাগ্য বিশ্বাস, না শুনেছিস? ফোন করে বলে যে মেডিকেল কলেজে পড়িস, ইন্টার্নশিপ করছিস, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। আমি বললাম না, কেন, ডাক্তার তো হয়ে গেছি। বললো না, রেজিস্ট্রেশন পেয়েছিস কি? আমি বললাম না। বললো যে রেজিস্ট্রেশন কিন্তু আটকে দেবো যদি কলেজে টিএমসি ছাড়া অন্য কিছু করিস। তখন আমাকেও বলেছিল যে এটা নিয়ে কি করবি করে নে, কাকে কমপ্লেন করবি, কিছু যায় আসবে না। যাই হোক, আমি তখন কাউকে কমপ্লেন করিও নি, অ্যাকচুয়ালি আমি ভয়ও পাইনি, তাই জন্যই আমি করিনি। কারণ আমি মনে করেছি যে এটা নিয়ে কথা বলা মানে এই ধরনের লোককে একটু ফুটেজ দিয়ে দেওয়া। কারণ এরকম আমার মনে হয়েছে যে এই ধরনের এই দলের মধ্যে কিছু
ব্যাপার আছে এরকম যে যে যত বেশি থ্রেট দিতে পারবে, যে যত বাজে কথা বলতে পারবে, সে তত পপুলার। তাই আমার ওকে পপুলার করার খুব একটা ইচ্ছে হয়নি। তারপরে আজকে গিয়ে যখন পুরো ঘটনাটা যখন বাইরে আসছে, তখন গিয়ে এই যে নেতা, কচি নেতা, ছোট নেতা, ঠিক আছে, এদের যে আজকে বুকটা কাঁপছে, এই বুকের কাঁপুনিটা আমরা বজায় রাখতে চাই। এই ছোট ছোট মাথাগুলোকে আমরা নির্মূল করতে চাই এবং পরবর্তীকালে যেন আর কোনো অভিজ্ঞ, আর কোনো বিরূপাক্ষ, আর কোনো মুস্তাফিজুর, আর কোনো রণজিৎ যাতে আর তৈরি না হয়, সেই জায়গাটা আমরা এনসিওর করতে চাই। সেটা আমাদেরকে এনসিওর করতে হবে, এটা আমাদের আগামী প্রতি, এটা আমাদের দায়িত্ব। মেডিকেল কলেজে তুমি যেটা বললে সেটা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যে থ্রেট কালচারটা আমরা দেখতে পাচ্ছি, বা ধরো এবার তুমি পাস করে বেরিয়ে গেছো, এবার তুমি কোনো একটা প্রাইমারি হেলথ সেন্টারে গেলে এবং সেখানে গিয়ে একটা মানে অনেকদিন নিয়োগ হয়নি যদিও, বা ধরো তুমি নিযুক্ত হলে কোথাও কোনো একটা গ্রামে গিয়ে বা কোনো একটা ব্লকে গিয়ে, তো সেক্ষেত্রে থ্রেট কালচার কি এক্সিস্ট করে, বা যদি করে তাহলে কিভাবে হয়? তাদের লড়াইটা আরও কঠিন, কারণ কি তারা একা, তারা সেখানে একজন বিপিএইচিতে, আমার অনেক বন্ধু জিডিএর মধ্যে চাকরি করেন, আমার অনেক সিনিয়র জিডিএর মধ্যে চাকরি করেন, সেখানে থ্রেট, সেখানে লোকাল নেতার থ্রেট, সেখানে উপর থেকে থ্রেট, সেখানে বিএমওইচের থ্রেট। থ্রেট কালচার এক্সিস্ট করে পঞ্চায়েত ঘনিষ্ঠ বা সেখানকার যে পৌর প্রধান আছে তাদের ঘনিষ্ঠ শাসক দলের লোকজন বা শাসক দলের ডাক্তার এসে আমাদের সেখানে গিয়ে থ্রেট দেয়। প্রত্যেকটা জিনিস তাদেরকে একা সামলাতে হয়, এবং যেখানে একা, আজকে এখানে একটা মেডিকেল কলেজে একটা জুনিয়র, একটা ডাক্তারি পড়ুয়া যখন থ্রেট খাচ্ছে, তখন তার পাশে আরও 200টা ছেলে আছে। সে চাইলে একটা মানে গোষ্ঠী তৈরি করতে পারে, সে চাইলে এখানে একটা সাপোর্ট সিস্টেম পেতে পারে। ওখানে ওই ডাক্তারের পাশে, ওই স্বাস্থ্যকর্মীর পাশে, ওই নার্সের, ওই চিডিএর পাশে কোনো সাপোর্ট সিস্টেম নেই, কোনো সাপোর্ট গ্রুপ নেই। তাদেরকে থ্রেট রেগুলার খেতে হয় এবং তাদেরকে সেই থ্রেটের অনুযায়ী কাজ করতে হয়। বলে আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়ে যাবে, বা এমন জায়গায় বদলি করে দেওয়া হবে, সুন্দরবনে বদলি করে দেওয়া হবে, যেখান থেকে আর জন্মে বেরোতে পারবি না, কোনোদিন তোর পদোন্নতি হবে না। থ্রেট কালচার সর্বত্রই এক্সিস্ট করে। ব্যাপারটা হচ্ছে কি যে এই সব জায়গার থ্রেট কালচার কিন্তু লাইমলাইটে আসে না। এই যে প্রত্যেক স্তরে স্তরে যে থ্রেট কালচার যেটা চলে, সেটা দ্যাট ইজ ভেরি রিয়াল অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্যাথেটিক। যে প্রত্যেক বিপিএইচসি, প্রত্যেক সিএইচসি, রুরাল হসপিটাল, সেখানে যেমন চলে, এরা খুব ওপেন সিক্রেট। এটা বেসিক্যালি যা বলবে সেটা সেরকমভাবে করতে হবে, সেটা অর্ডার থাকুক কি না থাকুক। বেশি বিয়ে করলে সেখানে ভাঙচুর হবে, সেখানে মারধর হবে, সেখানে ট্রান্সফার হবে, সেখানে সব কিছু হবে। থ্রেট কালচার চলছে, তার একটা বিশাল বড় অঙ্গ হচ্ছে কারাপশন। যাতে কারাপশনটাকে টিকিয়ে রাখা যায়, আজকে সন্দীপ ঘোষের বিভিন্ন বাগান বাড়ি, জমি বাড়ি উদ্ধার হচ্ছে দেখে আমরা বুঝতে পারছি যে ভদ্রলোকের কাছে কত টাকা জমা ছিল। আমরা আগেও অনেক দুর্নীতি দেখেছি পশ্চিমবাংলায়, রিসেন্টলি শিক্ষা নিয়োগের দুর্নীতিও দেখেছি, বাট মেডিকেল ফ্র্যাটার্নিটির মধ্যে যদি দুর্নীতি হয়, আর্থিক দুর্নীতি হয়, তাহলে সেটা কি ভয়ানক হতে পারে বলে অ্যাজ এ ডক্টর আপনার ওপিনিয়ন? মেডিকেল শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার দুর্নীতি যারা ভেতরে আছেন তারা সবাই জানেন, আমাদের সিনিয়র যারা ফ্যাকাল্টি এবং সবাই জানেন। কেউ মুখ খোলে না, এতদিন মুখ খোলেনি। সেটা কিছুজনের মেরুদণ্ডের অভাব, কিছুজনের সুযোগের অভাব, কিছুজনকে চাপিয়ে দেওয়া হয়েছে, কিছুজন মুখ খুললেও মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা সবাই জানে যে স্বাস্থ্য শিক্ষার দুর্নীতি যদি বাইরে বেরোয়, সেটা যে কোনো এই শিক্ষা দুর্নীতি, এসএসসি, এগুলো তার কাছে মানে বাচ্চা। এবং শুধু তাই না, ইললিগাল হাউস স্টাফশিপ, এটার ব্যাপারে আমি বলতে চাই, যেটা এখন আরজিকরের সব থেকে বড় একটা দুর্নীতির অংশ। সাধারণত কী হয়, হাউস স্টাফশিপে ইন্টার্নশিপ করার পর যারা ফ্রেশ ক্যান্ডিডেট থাকে তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়। তারপর পুরনো ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে চাইলে করতে পারে। কিন্তু এই যে 2019, 20, 21 যারা বেরিয়ে গেছে, মাসের পর মাস মাইনে দিয়ে যাচ্ছে ইললিগালি, সাধারণ যে ক্যান্ডিডেট আছে যারা ইন্টার্নশিপ পাস করে হাউস স্টাফশিপে আসতে চায়, তারা ঢুকতে পারে না, ঢুকে যায় দাদা দিদিরা। এবং তারা কি করে, মাসের পর মাস মাইনে নিয়ে যায়, একদিনও কলেজে হসপিটালে ডিউটি না দিতে এসে তারা ঘরে বসে 50,000 টাকা কিন্তু নিয়ে যাচ্ছে। বিরূপাক্ষ বিশ্বাস আমাদের ওখান থেকে তার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওখানে তিনি এসআর ছিলেন, মানে প্যাথোলজি বিভাগে এসআর ছিলেন। কিন্তু সেইখানে একটা বলে রাখি, এই আমি 2.5 বছর ধরে যে বর্ধমানে আছি, ওনাকে রিলিজ করা হলো কয়েকদিন আগে বর্ধমান থেকে, তার আগে অবধি ওনাকে আমি কোনোদিন দেখতে পাইনি। মানে উনি হচ্ছে বর্ধমানের এসআর হয়ে বর্ধমান থেকে বেতন পাচ্ছেন, কিন্তু ওনাকে আমি কোনোদিন ক্যাম্পাসে বা হাসপাতালে কখনো দেখিনি। এবং এই সমস্ত হাউস স্টাফ যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, এবং এটা কিন্তু শুধু আরজিকর নয়, এটা নর্থ বেঙ্গলেও রয়েছে, মেদিনীপুরেও রয়েছে, বর্ধমানেও রয়েছে। এরা মাসের পর মাস শুধু মাইনাগুলো নিয়ে যায়, ডিউটি কখনো করতে আসে না, এবং তাদের অ্যাটেন্ডেন্স রোস্টারে কিন্তু তাদের নামগুলোতে প্রেজেন্ট বসে যায়।
এটা একটা অদ্ভুত ভৌতিক ব্যাপার। এই স্বাস্থ্য ভবনেই আমি নাম না করে বলতে পারি এরকম বহু লোকজন আছেন যারা কিনা ডাক্তারদেরকে একটা ঠিক তার বাড়ির কাছে পোস্টিং দেওয়ার জন্য টাকা নেন, এবং ওপেনলি ঠিকঠাক জায়গায় পোস্টিং হয়নি, ভালো জায়গায় পোস্টিং চাও তো টাকা দাও। কত টাকা সেটাও আমি জানি, আমি বলবো না এখন, কিন্তু সেটাও আমাদেরকে বলা হয়েছে যে এই টাকা দিলে তোমার বাড়ির কাছে পোস্টিং হয়ে যাবে, এবং সেটা আমরা জানিও, আমি দেখেওছি, সেটা আমার কোনো না কোনো সহকর্মী এটা করেছেন। শুধু আরজি করাই মাঝে মাঝে দেখা গেছে, অনেকে বলেছে হিসাব মতো 65 কোটি টাকার দুর্নীতি শুধু আরজি করেই পাওয়া গেছে। মানে এটা এখনো প্রমাণিত হয়নি, এটা সিবিআই তদন্তাধীন বিষয় বলে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমি এটুখানি বলতে চাই যে এইটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। যদি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি পুরোপুরি সামনে আসে তাহলে সেটা আমার ধারণা এবং আমার বিশ্বাস শিক্ষাক্ষেত্রকে গুনে গুনে 10 গোল দেবে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি মানে শুধুমাত্র এটা ডাক্তারদের সমস্যা নয়, এটা একটা সোসাইটির সমস্যা। আজকে যে বা যারা হচ্ছে এই থ্রেড কালচারে যারা জড়িত তাদের সাথে থেকে যদি হচ্ছে কম পড়াশুনো করে বা কম জেনে পাস করে যায় বা হচ্ছে 75%-এর বেশি বা 90% নাম্বার পেয়ে বেরিয়ে যায়, তাহলে সমস্যাটা ডাক্তারদের থেকেও বেশি কিন্তু সাধারণ মানুষের। কদিন পরে আপনারা যখন কারোকে ডাক্তার দেখাতে যাবেন, আপনারা গভর্নমেন্ট সেটআপে ডাক্তার দেখাতে যাবেন, আপনারা প্রাইভেট সেটআপে ডাক্তার দেখাতে যাবেন, তখন আপনারা জানবেন না যে কিভাবে এই পুরো ঘটনাটা হয়েছে, এবং সেখানে সাধারণ মানুষ কোথাও গিয়ে তাদের একদম বেসিক স্বাস্থ্যের জায়গায় হ্যাম্পার হবে। আপনি জানেন না যে আপনার মানে ছুরি কাঁচিটা যার হাতে আছে তিনি কিভাবে উঠে এসেছেন। আমি ক্যান্সার বিশেষজ্ঞ, তো আমি এখন যাদেরকে চিকিৎসা করি তারা তো মানে যে কোনো দিন আমাকে এটা বলতে পারেন যে দিদি আপনি ঠিক করে পাস করেছিলেন তো। তাই আমরা থ্রেড কালচারের বিরুদ্ধে সরব হয়েছি। একদম থ্রেড কালচারকে সমূলে গোড়া থেকে উৎপাদিত করতে হবে, এবং এই থ্রেড কালচারে এই পুরো স্বাস্থ্য ভবন, আমরা যে পৃথিবীর সবচেয়ে অস্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে আছি, এই স্বাস্থ্য ভবনের থেকেই থ্রেড কালচারের টিকি বাঁধা আছে এখানে। তাহলে কি করলে থ্রেড, কি না করলে থ্রেড খাওয়া যায়, তাহলে একদম অনুগত হয়ে চটির নিচে বা পায়ের নিচে যাই বলি বসে থাকলে তাহলে থ্রেড খাওয়া যায় না। বাকি যাই কিছু করা যায় তাহলে তাতেই থ্রেড খেতে হয়। সেটা প্রিন্সিপালকে ট্রান্সফার করে দেওয়া থ্রেটও হতে পারে, সেটা প্রফেসরকে ট্রান্সফার করে দেওয়া, শোকজ দেওয়া থ্রেটও হতে পারে। আর জি কলেজটা র্যাম্প্যান্ট চলতো, অন্যান্য কলেজেও চলতো। মানে যেসব নেতারা, অভিজ্ঞদের বিরূপাক্ষ মতো নেতারা ডিএমইকে থ্রেট মারে, ডিএমই মানে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তিনি এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার প্রধান, তাকে থ্রেট মারা হয়, তিনি তাদের বাঁচাতে অর্ডার বের করেন, তাদের বাঁচাতে তাকে স্টেপ নিতে হয়, বাধ্য হতে হয়। আমাদের মূল বক্তব্য, যেখান থেকে দুর্নীতিটা শুরু হয়েছে, যেখান থেকে দুর্নীতি প্রমোট করা হয়, স্পন্সর করা হয়, সেই দুর্নীতির আঁতুর ঘরটা কিন্তু সাফাই করতে হবে, সেই আঁতুর ঘরটা ভেঙে চুরমার করতে হবে। এবং এই দুর্নীতির জন্য তাহলে দুর্নীতির আঁতুর ঘর, দুর্নীতির মাথাগুলো কারা? স্বাস্থ্য সচিব, ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএইচএস এবং উত্তরবঙ্গ লবি। আমরা চাইছি এদের সবার আইদার পদ থেকে অপসারণ, নয়তো আমরা চাইছি তাদের সাসপেনশন। কারণ একমাত্র তাহলেই এই যে পুরনো মরচে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আমরা নতুন করে গড়ে না তুলি, তাহলে কিন্তু এই দুর্নীতির অপসারণটা ঠিকঠাকভাবে কখনোই সম্ভব হবে না। আজকে আমরা বিভিন্ন জুনিয়র ডক্টরদের সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম যে থ্রেড কালচার কিভাবে চলে। এবার আমার প্রশ্ন আপনাকে সরাসরি, ধরুন আপনি পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক বা তুমি একজন স্টুডেন্ট, একটা জিনিস বলো, তুমি বহু বছর ধরে পড়াশুনো করে মেডিকেল কলেজে চান্স পেলে, তুমি জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করলে, যেটা এখন নিট, তারপর গিয়ে যদি তোমাকে বলা হয় যে এই কথা শুনতে হবে, এর কথা মানতে হবে, তাহলে সেটা কি যুক্তি গ্রহণযোগ্য? আপনি যদি একজন অভিভাবক হন, তাহলে আপনি এই কথাগুলো শোনার পর আপনার ছেলেকে বা আপনার মেয়েকে একটা মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গে পাঠানোর সাহস কি দেখাতে পারবেন? আপনার মনে ভয় করবে না আপনার সন্তানের জন্য যে আমার ছেলে বা আমার মেয়ে যদি আজকে একটা মেডিকেল কলেজে যায়, তাহলে তার সাথে ঠিক কি কি হতে পারে যদি সে একটি নির্দিষ্ট শাসক গোষ্ঠীর কথা না মেনে চলে? এর পাশাপাশি আমরা এটাও শুনলাম যে এই পুরো থ্রেড কালচার কিন্তু এক্সিস্টই করছে যাতে বিভিন্ন দুর্নীতিকে ঢাকা যায়। ডাক্তাররা যেমন বললেন যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি একটা হিমশৈলের চূড়া মাত্র। সত্যি তো, মেডিকেল ইকুইপমেন্টস থেকে শুরু করে, টেন্ডার থেকে শুরু করে বাকি যা সমস্ত অভিযোগ আমরা পাচ্ছি, এমনকি অর্গ্যান পাচার করে দেওয়ার, সব দেহর সাথে অন্যান্য রকমের ঘটনা ঘটার যে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, তার খানিক অংশও যদি সত্যি হয়, তাহলে সেই টাকার পরিমাণ
কতটা বিপুল হতে পারে একবার ভেবে দেখবেন। একবার এটাও ভেবে দেখবেন এই যে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে একজন ডক্টর যে ইউজি করতে যাচ্ছে, মানে ফার্স্ট ইয়ারে পড়তে যাচ্ছে, বা পিজি মানে স্পেশালাইজেশন এমডি করতে যাচ্ছে, তাকে এই থ্রেট কালচারের মধ্যে রেখে তাকেও এই করাপ্ট সিস্টেমেরই একটা পার্ট বানিয়ে দেওয়া হচ্ছে। আজকে অনেকেই প্রশ্ন করছেন যে ডাক্তারদের অনেক দাবি তো মানা হচ্ছে, জাস্টিসের যে দাবি চলছে অভয়ার জন্য, সেই দাবি তো আপাতত সিবিআইয়ের হাতে, সুপ্রিম কোর্টের হাতে, সেই কেস তো চলছে। তাহলে ডাক্তাররা কেন, জুনিয়র ডাক্তাররা কেন কর্মবিরতি করে রাস্তায় নেমে আছেন? জুনিয়র ডাক্তাররা কোন ভরসায় মেডিকেল কলেজে গিয়ে আবার চিকিৎসা করবেন একটু বলুন। এই যে থ্রেট কালচারের ঘটনা আমরা বারবার শুনতে পাচ্ছি, তা যদি একেবারে সমূলে উৎপাদিত না হয়, তাহলে তারা কোন ভরসায় গিয়ে চিকিৎসাটা দেবেন? তাহলে কোন ভরসায় আপনি যাবেন চিকিৎসা নিতে? এই যারা শুনছি আমরা বছরের পর বছর পড়াশুনো না করে টুকলি করে পাশ করে যাচ্ছে, এই সিস্টেমটার যদি পরিবর্তন না ঘটে, যে সিস্টেমটা চালনা করা হয় এই সামনের স্বাস্থ্য ভবন থেকে, তাহলে আপনি কয়েক বছর পরে গিয়ে যাকে দেখাবেন, আপনি কি শিওর যে সে টুকে পাশ করেনি সেই ডাক্তার? আপনি কি শিওর সে এই সিন্ডিকেটের পার্ট নয়? আপনি কি শিওর হতে পারবেন যে সেই ডাক্তার সঠিকভাবে আপনার চিকিৎসা করতে পারবে, যার এগেনস্টে এরকমই অভিযোগ আসছে যে সে হয়তো অর্গানের নাম জানে না কিন্তু সে অনার্স পেয়ে গেছে? এই সার্বিক বিষয়টা ভেবে দেখবেন। এই বিষয়টাই যে চিকিৎসা বিরতির বিষয়, এই যে আজকে ডাক্তাররা আন্দোলন করছেন, এটা কিন্তু একদিন, দুদিন, এক সপ্তাহের জন্য নয়। এটা আমার আপনার মতো সাধারণ মানুষ যারা কিন্তু চাইলেই কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে ভর্তি হয়ে গিয়ে লাখ লাখ টাকা বিল দিতে পারে না, তাদের সুরক্ষার জন্য, যাতে তারা গিয়ে সঠিক চিকিৎসাটা পায়, যাতে তারা গিয়ে ঠিক চিকিৎসা পায়, এবং যাতে তারা গিয়ে কোনো ভুল চিকিৎসার শিকার না হয়। এই সব প্রশ্নই কিন্তু ডাক্তাররা আজকে তুলে ধরলেন। এই যে বারবার বলছিলাম, এই পুরো 5 দফা যে দাবি রয়েছে সেটা কিন্তু ইন্টারলিঙ্কড। সেই ইন্টারলিঙ্কটাই কিন্তু আজকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কি মনে হয় যে থ্রেট কালচার চলছে, এটা কি খালি মেডিকেল কলেজেসেই রয়েছে নাকি ডিগ্রি কলেজেসও রয়েছে, যেটা আমরা দেখতে পেলাম একজন বললেন? কমেন্ট করে জানাতে পারেন যে আপনারাও কোনোদিনও কোনো জায়গায় শিক্ষাক্ষেত্রে এরকম থ্রেট কালচারের সম্মুখীন হয়েছেন কিনা। এই রকমের ভিডিও যখনই বানিয়েছি, জেনারেলি আমি কোথাও বলিনি যে ভিডিওগুলো শেয়ার করুন, তবে আজকে বলছি, কারণ অ্যাগেন এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ডাক্তাররা কেন কর্মবিরতিতে রয়েছে, ডাক্তাররা এত মানুষ চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে সত্যিটা জানান যে ডাক্তাররা এই দাবি নিয়েও লড়ছে, ডাক্তাররা খালি একটা বা দুটো দাবি নিয়ে রাস্তায় নেই। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর জাস্টিসের জন্য রাস্তায় থাকবেন, আর সবাই ঈদের সময় খুব ভালো থাকবেন। টাটা।